বড় জয় পেলেন ভারতের ডিপ্লোম্যাটরা। এখানে যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে এলওসি অঞ্চলে লাদাখের কাছে 1000 কিলোমিটার জমি এবার ফিরিয়ে আনলো ভারত। কিন্তু কোনো মিলিটারি এসকেলেশন নয়। এই 1000 কিলোমিটার জমি চায়না নাকি অকুপাই করে নিয়েছিল, যা এবার ভারত ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে ফিরিয়ে নিয়ে এসছে। কি হলো আসল ঘটনা এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও। আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। দেখুন, যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে এই যে লাদাখ সীমান্তে এখানে 1000 কিলোমিটার জমিকে নিয়ে ভারত এবং চীনের মধ্যে একটা ডিসপুট তৈরি হয়েছিল 2022 সালে। ভারতের যে বিরোধী নেতারা আছেন, রাহুল গান্ধীর মতো নেতারা যারা আছেন, তারা সরাসরি অভিযোগ করেছিলেন যে এই 1000 কিলোমিটার জমি নাকি চায়না অকুপাই করে নিয়েছে। পাশাপাশি তিনি পরিষ্কার বলেছিলেন যে ভারত এই বিষয়ে কঠিন মানসিকতা দেখাচ্ছে না কেন। যে তথ্য এবার সামনে এসছে সেখানে বলা হচ্ছে 2022-এ নয়, আসলে এই ঘটনাটি ঘটেছিল 2012-র আশেপাশের সময়, কিন্তু প্রচারে আসে 2020-র পরবর্তী সময়। কিন্তু এবার 2024-এর পরে ভারত ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে এই 1000 কিলোমিটার জমির পেট্রোলিং রাইটস ফিরে পেয়েছে, যা চায়না এবং ভারত একত্রে কনফার্ম করেছে। ভারতের প্রাক্তন যে জেনারেল আছেন, আর্মি জেনারেল হিতেশ ভালা, তিনি পরিষ্কার জানিয়েছেন এই মুহূর্তে দিপসাং এবং দেমচক এই অঞ্চলে 1000 কিলোমিটার জমিকে কেন্দ্র করে যে জটিলতা দেখা গেছিল সেই জটিলতা কিন্তু অবসান হয়েছে এবং চায়না এবং ভারত একত্রে এই পুরো বিষয়টি ডিপ্লোমাসির মাধ্যমে মিটিয়ে নিয়েছে এবং ভারত 1000 কিলোমিটার জমি নিজেদের দখলে ফের নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই জায়গার আসল সমস্যাটা একটু বোঝার দরকার আছে। দেখুন, ভারত পাকিস্তান বর্ডারের মতো ভারত চীন বর্ডারটা কিন্তু সঠিক কোনো লাইন দ্বারা চিহ্নিত করা যায়নি। কিছু ক্ষেত্রে ভারত পাকিস্তান বর্ডারে কি আছে, ইন্টারন্যাশনাল বর্ডার আছে, এলওসি অঞ্চল আছে। ফলে কোন দেশের কতটা সীমা, কে কতটা যেতে পারে, কোন আর্মি কতটা পেট্রোলিং করতে পারে, কতটা ভিতরে যেতে পারে, এর একটা সুনির্দিষ্ট পরিমাপ কিন্তু আছে। কিন্তু ভারত এবং চায়নার একাধিক বর্ডারে এই সুনির্দিষ্ট পরিমাপ নেই, কারণ ভারত এবং চীন তাদের বর্ডারকে কেন্দ্র করে সহাবস্থানে আসতে পারেনি। ভারত যে অংশটি দাবি করে চীন বারংবার বলে সেই অংশটি আমাদের, এবং বর্তমানে আপনারা জানেন একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে ভারত এবং চীনের মধ্যে দ্বৈরথ শুরু হয়েছে। ফলে এই অঞ্চলে কে কতটা পেট্রোলিং করবে সেই পেট্রোলিং এর কিন্তু সুনির্দিষ্ট সীমা এতদিন ছিল না। ভারতের বিরোধী নেতারা বারবার বলেছেন যে ভারতের জমিতে চীন নাকি বারবার ঢুকে পড়ে পেট্রোলিং করে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং চীন একত্রে ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে একটি কড়া অবস্থানে এলো, যেখানে বলা হলো যে 1000 কিলোমিটার জায়গাকে কেন্দ্র করে এত ডিসপুট, এত বিতর্ক, সেখানেও ভারতের সেনারা পেট্রোলিং করতে পারবে। সাধারণত এই সকল জায়গায় যখন পেট্রোলিং করা হয় তখন চিপসের প্যাকেট বা কোনো সিম্বল এই জায়গায় ছেড়ে দেওয়া হয় এবং চীন অতটা অবধি আসে এবং বুঝতে পারে ভারতের সেনাবাহিনীর প্রেজেন্স এতটা অবধি এসেছিল। যেহেতু ইন্টারন্যাশনাল বর্ডার এবং এলওসি নেই, ফলে এই ধরনের সিম্বলাইজ পেট্রোলিং কিন্তু ভারত এবং চীন এই জায়গায় এবার করবে, তা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। দেখুন, 1975 সালে এই পেট্রোলিং যে সীমানা আছে, পয়েন্টস আছে, তা নিয়ে কিন্তু প্রথম প্রস্তাব চীনের পক্ষ থেকে দেওয়া হয় এবং পরবর্তীকালে ভারত কিন্তু সেটাতে এগ্রি করে এবং পেট্রোলিং আসলে মিলিটারি ডিপ্লোম্যাটিক চ্যানেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। ভারতের সেনারা কিন্তু সেই পার্টে এবার সাকসেসফুলি অতিক্রম করলো এবং কুঞ্জুক, কাচুম, দেমচক এই যে জায়গা, এই জায়গাগুলো সম্পূর্ণ রেস্টোর ভারতের সেনাবাহিনী কিন্তু করে ফেললো। এবার বিষয় হলো চীন এই পুরো বিষয়টা নিয়ে কি ভাবছে। দেখুন, এই মুহূর্তে ভারত এমন একটা জায়গায় অবস্থান করছে, তা ভারত, চীন এবং আমেরিকা দুজনের কাছেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানেও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারতকে তা ছাড়া তাদের গতি নেই। শুধুমাত্র ভারতকে যে ইন্দো প্যাসিফিকে আমেরিকার প্রয়োজন তা কিন্তু নয়, আমেরিকা কিন্তু ভবিষ্যতে একাধিক সংগঠন তৈরি করছে, যেই সংগঠনে ভারত ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে বলে আমেরিকা মনে করছে। কালকে আমেরিকার যে দূত সার্জিও গোর ভারতকে
দুটো সংগঠনের ঢোকার প্রস্তাব দিয়েছেন। একটি সংগঠনের নাম প্যাক্সিলিকা, অন্যটির নাম G7 ক্রিটিক্যাল মিনারেলস যে কমিটি আছে সেই ইনিশিয়েটিভ কমিটি। এই প্যাক্সিলিকা হলো একটি টেক অ্যালায়েন্স। এআই নিয়ে এখানে গবেষণা হবে, সিলিকন নিয়ে এখানে কাজকর্ম হবে এবং ভবিষ্যতে সিলিকন কিন্তু তেলের মতোই গুরুত্বপূর্ণ উপাদান হতে চলেছে এবং আমেরিকা এখন ভারতকে সেই সংগঠনে প্রধান যদি বলা হয় সহযোগী করতে চাইছে এবং মার্কিন রাষ্ট্রদূত কালকে পরিষ্কার বলেছেন ভারত হলো আমাদের ইম্পর্টেন্ট পার্টনার। যদি কোট আনকোট তার কথাটি ব্যাখ্যা করি, সার্জিও গোর বলেছেন যে নো পার্টনার্স আর এসেনশিয়াল দ্যান ইন্ডিয়া এবং পরবর্তীকালে G7 ক্রিটিক্যাল মিনারেলস যে ইনিশিয়েটিভ আছে সেখানেও ভারতকে তারা চাইছেন। ফলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে চায়না যেভাবে ভারতের দিকে ঝুঁকে পড়েছে বা ভারত এবং চায়না নতুন সমীকরণ তৈরি হয়েছে তাতে কিন্তু বিব্রত বোধ করেছে আমেরিকা এবং আমেরিকা অবশেষে ভারতের গুরুত্ব বুঝতে পারলো এবং বুঝতে পারলো বলেই তাদের সার্জিও গোরকে কাজে লাগিয়ে ভারত এবং আমেরিকার সম্পর্ককে বিল্ড আপ করতে চাইছে। এবার ভারত এই প্যাক্সিলিকায় যোগদান করে কি করে না সেটা কিন্তু সময় বলবে। তবে ইম্পর্টেন্ট বিষয় হলো দিনের পর দিন যেভাবে ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে ভারতের সম্পর্ককে বিনষ্ট করেছেন, সেখান থেকে আমেরিকা প্রশাসন যে ভারতের ভ্যালুটাকে বুঝতে পারছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যা করেছেন তা হলো ব্যক্তিগত ইগোকে পূরণ করার জন্য, কিন্তু আমেরিকার সামগ্রিক যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল আছে তার যে গুরুত্ব আছে সেই গুরুত্ব তো নষ্ট হয়ে যাবে যদি ভারতের সঙ্গে সম্পর্ক তারা রাখতে না পারে। এবং ভারত এই মুহূর্তে আমেরিকার দুই প্রবল প্রতিদ্বন্দ্বী চীন এবং রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, ফলে এটা কিন্তু আমেরিকার পক্ষে ডাইজেস্ট করা কঠিন এবং কঠিন বলেই আমেরিকা কিন্তু আস্তে আস্তে তাদের অবস্থান থেকে পিছনে সরছে। না হলে মার্কিন রাষ্ট্রদূত বলতে পারেন না যে নো পার্টনার্স আর এসেনশিয়াল দ্যান ইন্ডিয়া। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চায়নাও ভাবছে যে ভারত যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তারাও কিন্তু আমেরিকার সঙ্গে যে লড়াই চলছে তাদের ট্রেড ওয়ার কোল্ড ওয়ার যেটাকে ভাবে ব্যাখ্যা করবেন না কেন সেখানে তারাও একা হয়ে যাবে। ফলে এই মুহূর্তে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিশনে কিন্তু আছে। পাশাপাশি চায়না ভারতকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে চাইনিজ কমিউনিস্ট পার্টি তাদের টপ ডেলিগেটরা ভারতবর্ষে বিজেপি সদর দপ্তরে এলেন এবং বিজেপি সদর দপ্তর শুধু নয় আরএসএস এর সদর দপ্তরেও তারা কিন্তু ভিজিট করলেন, যা কিন্তু ইতিহাসে খুব কম হয়েছে। দুটো দলের যে আইডিওলজি তা সম্পূর্ণ আলাদা, কিন্তু এক্ষেত্রে যখন দুটো দেশ ইনভলভ হয়ে যায় তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ড হতেই পারে। গোটা বিশ্বে যদি এখন মেম্বারশিপের তালিকা দেখেন দেখবেন বিজেপির অফিসিয়াল মেম্বারশিপ 14 কোটি এবং এই যে কমিউনিস্ট পার্টি অফ চায়না তাদের মেম্বারশিপ কিন্তু 10 কোটি, অর্থাৎ টোটাল পপুলেশনের 7.5% অফিসিয়াল মেম্বার কমিউনিস্ট পার্টি অফ চায়নার আছে এবং বিজেপির কিন্তু 10% অফিসিয়াল মেম্বারশিপ আছে। ফলে এই দুটো বৃহত্তর দল যখন একসঙ্গে এই ধরনের ইনিশিয়েটিভ নেয় তখন কিন্তু আন্তর্জাতিক স্তরে আলোড়ন সৃষ্টি হয়। এই ইনিশিয়েটিভটা একটা জিনিস প্রকাশ করে দিচ্ছে যে চীন ভারতের সঙ্গে এই মুহূর্তে কাজ করতে কতটা ইন্টারেস্টেড। তারা শুধু সরকারের সঙ্গে সরকারের কাজকর্ম হবে সেটা চাইছে না, তারা ভারতের ইকোনমিক্যাল সিস্টেম ভারতের পলিটিক্যাল মেকানিজম নিয়েও যে চর্চা করছে তা কিন্তু স্পষ্ট। পাশাপাশি ভারত কোনো অবস্থাতেই চায়নার একাধিক ক্লেমের সঙ্গে সহমত হয় না, সেটাও কিন্তু ভারতের সেনাপ্রধান কালকে বলেছেন। সাকজাম ভ্যালি নিয়ে এখন ভারত এবং চীনের মধ্যে নতুন দ্বৈরথ শুরু হয়েছে, সেই দ্বৈরথ মিটিয়ে নিয়ে একে অপরের প্রতি কিভাবে মিউচুয়াল ট্রাস্ট বৃদ্ধি করা যায় সেই চেষ্টায় ভারত এবং চীন একত্রে করছে, তা ভারতের সেনাপ্রধান কালকে পরিষ্কার ঘোষণা করেছেন। আর এর মধ্যেই ঘোষণা চলে এলো যে 1000 কিলোমিটার জায়গা নতুন করে ভারত রিস্টোর করলো, যেখানে পেট্রোলিং রাইটস ভারতের সেনাবাহিনী ফিরে পেল। নিঃসন্দেহে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এবং জিওপলিটিক্যাল সারফেসে ভারতের মস্ত বড় ডিপ্লোম্যাটিক জয়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।